স্বাস্থ্য খাত ভঙ্গুর অবস্থা কেন? আমার এতগুলো সরকারি মেডিকেল থাকতে কেন আমি ভারত নির্ভর হয়ে থাকি আমার স্বাস্থ্য ব্যবস্থার জন্য? কেন ভারতে চিকিৎসা নেওয়ার জন্য বাংলাদেশের প্রতি বছর 5 থেকে 7 বিলিয়ন ডলার আমার খরচ করতে হয়? বাংলাদেশের ছাত্র জনতা জেগে আছে না ঘুমিয়ে গিয়েছে? ঢাকা মহানগর দক্ষিণ জেগে আছে না ঘুমিয়ে গিয়েছে? আমরা জেগে আছি এবং আমাদের এই জাগ্রত অবস্থা পলাতক স্বৈরাচাররা গত 5 তারিখে আবার দেখেছে। ইনশাআল্লাহ আমরা এইভাবেই আমাদের জাগ্রত অবস্থা তাদেরকে বারবার দেখাবো এবং তাদেরকে বুঝিয়ে দিব এই বাংলাদেশ আর আপনাদের ভারতের গোলামীর বাংলাদেশ এক নয়। যদি বাংলাদেশকে কোন দেশের গোলামীর শৃঙ্খল থেকে চিরতরে বের করে আনতে হয়, তাহলে আমাদের যেই জায়গাটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে শিক্ষা। জাতীয় নাগরিক কমিটির শিক্ষা ও গবেষণা সেলের একজন সদস্য হিসেবে আমি বলতে চাই, আমাদের আগামী রাজনীতি হোক বাংলাদেশে শিক্ষাকে যুগোপযোগী করার, আন্তর্জাতিক মানদণ্ডে উপনীত করার রাজনীতি। যেই রাজনীতিতে আমরা শিক্ষাকে সবচাইতে প্রায়োরিটি দিতে বাধ্য করব যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন। ইনশাআল্লাহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা যুগোপযোগী করতে পারি, যদি শিক্ষা ব্যবস্থাকে আমরা আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলানোর মতো করে গড়ে তুলতে পারি, তাহলে আমার মেট্রো রেল করার জন্য ইঞ্জিনিয়ার হায়ার করে নিয়ে আসতে হবে না, আমার বইটি যথেষ্ট হবে। আমার ওই রোড কালভার্ট তৈরি করার জন্য বাইরে থেকে লোক নিয়ে আসতে হবে না, আমার দেশের শিক্ষিত গ্র্যাজুয়েটরাই যথেষ্ট হবে। কিন্তু দুঃখ, আমার বুয়েট আছে যেখানে আমরা প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খরচ করি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আছে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা খরচ করি, আমার ঢাকা মেডিকেল সহ অনেকগুলো সরকারি মেডিকেল আছে যেখানে হাজার হাজার কোটি টাকা জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা আমরা খরচ করি, কিন্তু আমরা প্রপার এডুকেটেড লোক বা গ্র্যাজুয়েট তৈরি করতে পারছি না। স্বাস্থ্য খাত ভঙ্গুর অবস্থা কেন? আমার এতগুলো সরকারি মেডিকেল থাকতে কেন আমি ভারত নির্ভর হয়ে থাকি আমার স্বাস্থ্য ব্যবস্থার জন্য? কেন ভারতে চিকিৎসা নেওয়ার জন্য বাংলাদেশের প্রতি বছর 5 থেকে 7 বিলিয়ন ডলার আমার খরচ করতে হয়? তাহলে আমার এই মেডিকেল কলেজগুলোর দরকার কি? দরকার নাই তো। যদি বাংলাদেশে মেডিকেল কলেজ থাকে তাহলে বাংলাদেশের মন্ত্রী এমপি আমলাদেরকে বাইরে চিকিৎসা নেওয়া ব্যান করে দিতে হবে। মন্ত্রী এমপি আমলারা কেউ বাইরে চিকিৎসা নিতে পারবে না, তাদের ফ্যামিলি মেম্বাররা বাইরে চিকিৎসা নিতে পারবে না। তাহলে বাংলাদেশে চিকিৎসা খাত উন্নত হবে, তাহলে বাংলাদেশে এই মেডিকেল কলেজগুলো আন্তর্জাতিক মানে উপনীত হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যদি পাল্টাতে চান, মন্ত্রী এমপি আমলাদের ছেলে মেয়েদেরকে বাইরে পড়াশোনা করতে যেতে বাধা দিতে হবে। মন্ত্রী এমপি আমলা বা কোনো বড় বড় রাজনীতিবিদ বা কোনো রাজনীতিবিদের ছেলে মেয়েরা বাইরের স্কুল কলেজে ইভেন ইংলিশ মিডিয়ামেও পড়াশোনা করতে পারবে না। যদি বাংলাদেশের মন্ত্রী এমপি আমলাদের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে, তাহলে আমার গরিব কৃষকের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ার ব্যবস্থা করে দিতে হবে। যদি সেটা না করতে পারে, তাহলে মন্ত্রী এমপি আমলাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে আমরা পড়তে দিব না। দিব? আমরা সেই রকম শিক্ষা ব্যবস্থা চাই, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চাই। একটা দেশে 4-5টা শিক্ষা কাঠামো থাকতে পারে না। এমন একটা শিক্ষা কাঠামো ডেভেলপ করা উচিত বা করা দরকার, যেই শিক্ষা কাঠামোর অধীনে আমার দেশের কৃষক যেমন যেই মানের শিক্ষা পাবে, কৃষকের ছেলে মেয়ে ঠিক একই মানের শিক্ষা গ্রহণ করতে হবে এমপি বা সচিবের ছেলে মেয়েকে, মন্ত্রী বা প্রধানমন্ত্রীর ছেলে মেয়েকে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি, সেই রাজনীতি আমরা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গড়ে ওঠা যে রাজনৈতিক দল হতে যাচ্ছে সেটা এনশিওর করবে। আপনারা সেই অগ্রযাত্রায় আমাদের সাথে শামিল আছেন তো? ইনশাআল্লাহ হাত তোলেন কে কে সেই শিক্ষা ব্যবস্থা দেখতে চান। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে সেই শিক্ষা যুদ্ধে অবতীর্ণ হব। ধন্যবাদ সকলকে। নিরাপদ আশ্রয় সেফ এক্সিট নিয়েছে, আমরা তাদের প্রতিরোধ করতে পারি নাই। কিন্তু দুঃখের বিষয় হলো এ ব্যাপারে বেশি কথা বলাও মুশকিল।
কারণ আসমানের দিকে থুতু ফেললে দিন শেষে ঘাড়েই পড়ে। আরেকটি ঘটনা আমরা ভেবেছিলাম যে এই খুনি হাসিনা তার হাজার হাজার নেতা কর্মীদের এখানে ফেলে রেখে গিয়ে শুধুমাত্র একলা দিল্লির আশ্রয় গ্রহণ করেছিল। সেই নেতা কর্মীদের বোধোদয় হবে, তারা লজ্জিত হবে, তারা চাইবে আস্তে আস্তে নিজেদের এই যে বাংলাদেশের আপামর জনগণের সাথে আস্তে আস্তে মিশে যেতে, এবং যারা সুস্পষ্ট ভাবে গুম খুন ও হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি পাওয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে নরমালাইজ হবে। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলি, আমাদের সরকারের ব্যর্থতা বলি, কিংবা আমাদের বিপ্লবীদের ব্যর্থতা বলি, সেই হাসিনা দিল্লির আশ্রয় থেকে একে একে দেশ বিরোধী ষড়যন্ত্র, হুঙ্কার ও কর্মসূচি ঘোষণা করছে। আর তার এই দেশে থাকা কিছু বোকা অনুসারীরা রাতের আধারে জাপানি স্টাইলে ভিডিও করে এরপরে সেগুলো মিছিল করে তারপর তারা সেগুলো ফেসবুকে আপলোড দিচ্ছে, এবং দফায় দফায় এ ধরনের কর্মসূচি দেওয়ার ফলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বিপ্লবীরা তাদের মস্তক নিয়ে চিন্তিত হয়ে পড়েছে যে আসলেই আদৌ সরকার বা এদেশের যারা মেকানিজমে আছেন তারা আদৌ হাসিনার বিচার চান কিনা, আদৌ আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চান কিনা, নাকি তারা আবার ফিরে এসে আমাদের মস্তকের নিরাপত্তা লুণ্ঠিত করবে। এজন্যই আপনারা দেখেছেন যখনই হাসিনা আবার ভাষণ দেওয়ার চেষ্টা করেছে, আবার ষড়যন্ত্রের চেষ্টা করেছে, মানুষ বুলডোজার হাতে নিয়ে 32 নম্বর ঘুরিয়ে দিয়েছে। আমরা এই ধরনের কর্মকাণ্ড চাই না। এটা যেমন সত্যি তেমনি এটাও সত্যি, আমরা আমাদের মস্তকের নিরাপত্তা চাই। আমরা প্রোক্লেমেশন চাই যেটার মধ্য দিয়ে আমাদের নিরাপত্তা বিধান করা হবে। আমরা চুপ্পুর অপসারণ চাই। দিল্লি এবং হাসিনার যতগুলো নিদর্শন আছে বাংলাদেশে তার সবগুলো আমরা ঘুরিয়ে দিতে চাই। এবং সর্বশেষ একটি কথাই, খুনি হাসিনার সর্বোচ্চ বিচার এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে এবং সেই লড়াইয়ে আপনাদের সামিল থাকার আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে
এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি ৫ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।